ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে এক ডজন গল্প। হাসপাতালে ভর্তি অভিনেতা সঞ্জয় দত্ত। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সঞ্জয়। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি তিনি হাসপাতালে। করোনা পরীক্ষা করা হয়েছিল তার, র্যাপিড টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, এমনটাই সূত্রের খবর। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সঞ্জয় দত্ত। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, র্যাপিড টেস্ট করা হয়েছিল তার, রিপোর্ট নেগেটিভ এসেছে। র্যাপিড টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সঞ্জয় দত্তের। করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত। নন কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। আটই জুন বহুতল থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের, প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। আর সেদিনের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দিশাকে হাসি খুশি মেজাজেই দেখা যাচ্ছে। কিন্তু তারপর কি হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে সুশান্ত কাণ্ডের তদন্ত নিয়েও চলছে টানাপোড়েন। এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি দিশা সালিয়ান, সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার। সুশান্তের মৃত্যুর 6 দিন আগে অর্থাৎ 8ই জুন 15 তলার ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হয় দিশার। সূত্রের খবর, এই ভিডিওটি 8ই জুনের অর্থাৎ দিশার মৃত্যুর কিছুক্ষণ আগে। এখানে দিশাকে হাসি খুশি দেখা যাচ্ছে, কিন্তু তারপর কিভাবে 15 তলা থেকে নিচে পড়লেন তিনি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিশার মৃত্যুর দিন অর্থাৎ 8ই জুনই সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান তার বান্ধবী রিয়া চক্রবর্তী। শুক্রবার সুশান্ত সিং রাজপুতের টাকা লোপাটের অভিযোগ নিয়ে রিয়া চক্রবর্তীকে 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যদিও ইডি সূত্রে দাবি রিয়ার দেয়া তথ্যে তারা সন্তুষ্ট নন। রিয়া জিজ্ঞাসাবাদে পুরোপুরি সহযোগিতা করেননি। রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করলেন ইডির অফিসাররা। সুশান্ত সিং রাজপুতের বাবা পাটনায় যে এফআইআর করেন তাতে নাম রয়েছে রিয়ার ভাই সৌভিকেরও। এই এফআইআর এর ভিত্তিতে পাটনায় যে মামলা রুজু হয়েছে তা বিহার থেকে মুম্বাই সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন রিয়া চক্রবর্তী। তার দাবি বিহার পুলিশ এই ঘটনার যথাযথ তদন্ত করবে না। অন্যদিকে সুশান্তের পরিবারের দাবি মহারাষ্ট্র পুলিশের তদন্তে তাদের আস্থা নেই। শনিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা দায়ের করে সুশান্তের বাবা কে সিংহ দাবি করেছেন রিয়া চক্রবর্তী তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। মামলা মুম্বাইয়ে সরানোর জন্য তিনি যে আবেদন করেছেন তা যেন না শোনা হয়, কারণ মামলার তদন্ত এখন করছে সিবিআই। এদিকে সিবিআই এবং ইডির তদন্তের মাঝেই শনিবার সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে সুশান্ত কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে মহারাষ্ট্র সরকার, যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মুম্বাই পুলিশ কি সিবিআইকে তদন্ত হস্তান্তরিত করবে, নাকি তারা সমান্তরাল তদন্ত চালিয়ে যাবে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। सुप्रीम कोर्ट में 11 तारीख को इसकी आखिरी सुनवाई होगी और 11 तारीख में सुप्रीम कोर्ट क्या डिसीजन आता है वो देखेंगे, उसके हिसाब से कार्रवाई होगी। मुंबई पुलिस बड़े प्रोफेशनल तरीके से, बड़े सही तरीके से उसकी जांच कर रही है। फिर भी सुप्रीम कोर्ट का जो जी जजमेंट आएगा उसके हिसाब से हम आगे जाएंगे। শেষমেশ কিভাবে এগোবে তদন্ত, কত দিনে সামনে আসবে সত্যিটা, সেটাই দেখার এবিপি আনন্দ। প্রকাশ্যে এলো সুশান্ত সিং রাজপুত এবং তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে দেখা যাচ্ছে এপ্রিলের শুরুতে কয়েকটি ব্র্যান্ডের প্রমোশন নিয়ে সুশান্ত বেশ আগ্রহী হলেও পরের দিকে তিনি কাজ বিমুখ হতে শুরু করেন। আর এর কারণ কি অবসাদ, উঠছে প্রশ্ন। এপ্রিলের শুরু থেকে কি অবসাদে তলিয়ে যাচ্ছিলেন সুশান্ত সিং রাজপুত, সেই কারণেই কি কাজ বিমুখ হয়ে পড়ছিলেন তিনি, আগ্রহ হারাচ্ছিলেন ব্র্যান্ডের প্রমোশনেও। প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে সুশান্তের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মাত্র 6 দিনের ব্যবধানে দিশা এবং সুশান্তের অস্বাভাবিক মৃত্যু হয়। জোড়া অস্বাভাবিক মৃত্যুর মধ্যে সম্পর্ক আছে কিনা তা নিয়েও জল্পনা চলছে। তবে 1 এপ্রিল হোয়াটসঅ্যাপে দুজনের মধ্যে কথা হয় ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়ে। দিশা সুশান্তকে লেখেন, 1 বছর ভোজ্য তেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকতে হবে, একদিন শুট করতে হবে, টিভিসির জন্য অর্ধেক দিন শুট হবে, উৎসবের সময় ডিজিটাল প্ল্যাটফর্মে 3টি পোস্ট করতে হবে, এর জন্য 60 লক্ষ টাকা বলে দেবো, কোনো পরামর্শ থাকলে জানাবেন। সুশান্ত জানতে চান ব্র্যান্ডের নাম কি, তখন দিশা উত্তর দেন ব্র্যান্ডের নাম ওরা এখন জানাতে চাইছে না, ব্র্যান্ড দেখেও আমরা এগোতে পারি। এরপর সুশান্ত লেখেন, ওকে কুল, থ্যাংক ইউ। 7ই এপ্রিল দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হয় পাবজির প্রমোশন নিয়ে।
সেদিন দিশা লেখেন পাবজি একটা ডিজিটাল প্রচার করছে যেখানে তারা আবেদন জানাবে ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পাবজি খেলুন। আপনাকে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করতে হবে। আপনার কি এই ব্যাপারে আগ্রহ আছে, এটা নিয়ে এগোবো কিনা জানাবেন। আপনার ইচ্ছে থাকলে আমি স্ক্রিপ্ট পাঠাতে বলবো। সুশান্ত লেখেন, হ্যাঁ প্লিজ। দিশা জবাব দেন, থ্যাঙ্কস, আমি পাবজি থেকে স্ক্রিপ্ট চাইছি। 10ই এপ্রিল এ নিয়ে দিশা ফের সুশান্তের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে লেখেন, পাবজি সম্মতি দিয়েছে, আমি ভালো ডিল করেছি। ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করার জন্য ট্যাক্স সহ 12 লক্ষে রাজি হয়েছে পাবজি। আগামী সপ্তাহে স্ক্রিপ্ট পাঠিয়ে দেবে। পরের দিন অর্থাৎ 11ই এপ্রিল দিশাকে জবাব দেন সুশান্ত। তিনি লেখেন, নিশ্চয়ই, স্ক্রিপ্ট আসতে দাও, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। 12ই এপ্রিল ডিজনি প্লাসের একটি হোয়াটসঅ্যাপ সুশান্তকে ফরওয়ার্ড করে দিশা সালিয়ান লেখেন, ডিজনি প্লাস কর্তৃপক্ষ সিম্পসনের প্রমোশনের ব্যাপারে জানতে চাইছে। আপনি কি তাদের সঙ্গে দেখা করতে চান? এর জন্য কত টাকার কথা বলবো আমাদের জানাবেন। কিন্তু এর উত্তরে সুশান্ত দিশাকে লেখেন, না, এটা ভালো লাগছে না। হোয়াটসঅ্যাপে এই কথোপকথন দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি অবসাদের জেরেই কাজ থেকে মুখ ফেরাতে শুরু করেছিলেন সুশান্ত? সেই অবসাদই কি তাকে ঠেলে দিয়েছে চরম সিদ্ধান্তের দিকে? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ। প্রথম দুবার ব্যর্থ, তৃতীয়বার অবতরণের সময় বিমান দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে উঠে এলো তথ্য, উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের 2টি ব্ল্যাক বক্স, আর সেগুলি তথ্য খতিয়ে দেখেই তদন্তের রিপোর্ট। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। দুবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ, তৃতীয়বার অবতরণ করতে গিয়ে দুর্ঘটনা। কেরালে কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার রাত 8:45 নাগাদ যখন অবতরণের সময় বিমান দুর্ঘটনা ঘটে, তখন কোঝিকোড়ে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। সেই বিমানে থাকা এই যাত্রীর দাবি, আগে দুবার অবতরণের চেষ্টা করেও নামতে পারেনি বিমানটি। পরিস্থিতি প্রতিকূল থাকায় ফের उड़े যায় বিমানটি। करीब 7 साढ़े 7 बजे था, निचरने में मुश्किल हो गया। वो बहुत ट्राई किया, एक बार तुरंत वो ट्राई किया नीचे उतरने का, फिर उसको सिचुएशन बराबर नहीं, फिर भी उठ गया। सेकंड टाइम में उठना टाइम उनको आके टायर क्या बोल रहे हैं, स्किट हो गया बोल, लेकिन बहुत लेफ्ट साइड बहुत बड़ा गर्दन था, बोल रहे 36 फीट का ऊपर था गर्दन। उसी में सडन ब्रेक हो गया। अभी क्या गर्दन में चला गया, फ्रेट आधा हो गया, ओपन हो गया, पूरा हम जो ओपन दिख रहे ओपन स्पेस हो गया। এরপর তৃতীয়বার অবতরণের সময় ঘটে যায় দুর্ঘটনা। রানওয়েতে পিছলে সোজা খালে গিয়ে মুখ থুবড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সামনের অংশ। কিন্তু তাহলে কার ভুলে দুর্ঘটনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল নাকি পাইলট? বিশেষজ্ঞদের মতে তা জানা যেতে পারে 2টি জিনিস থেকে, ককপিট ভয়েস রেকর্ডার এবং ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার। এর মধ্যেই বিমানের সব তথ্য থাকে। ইতিমধ্যেই কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে এই 2টি যন্ত্রই উদ্ধার করা হয়েছে। তা বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। We visited the site of the crash. The 2 black boxes have been found, and it is my understanding that the precise cause for the mishap and this tragic occurrence will be determined when we analyze the information and data on those black boxes. কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন এই রাজ্যের এক বাঙালিও, হুগলির কোন্নগরের বাসিন্দা অভিক বিশ্বাস। তিনি ওই বিমানের কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট দীপক বসন্ত ষাঠে এবং কো পাইলট অখিলেশ কুমারের। পাইলট দীপক বসন্ত ষাঠের ঝুলিতেও ছিল 30 বছরের অভিজ্ঞতা। সামরিক ও অসামরিক দুরকম বিমানে উড়িয়েছেন। ক্যাপ্টেন ষাঠে আগে বায়ুসেনায় ছিলেন, পারফরমেন্সের জন্য বায়ুসেনার পুরস্কারও জিতেছেন। তারপর তিনি যোগ দেন অসামরিক বিমান সংস্থায়। 18 বছর ধরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত তিনি। 1990 সালে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে যান তিনি, তবে এবার রক্ষা পেলেন না। অন্যদিকে দুর্ঘটনায় মৃত কো পাইলট অখিলেশ কুমারের দিন 10 পরই বাবা হওয়ার কথা। শুক্রবার পর্যন্ত তার মথুরার বাড়িতে নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। এখন সেখানে স্বজন হারানোর বিলাপ। এবিপি আনন্দ। অবতরণের সময় অতিরিক্ত গতি কি কাল হলো কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানের, নাকি অন্য কোনো কারণ দুর্ঘটনা? উঠে আসছে একাধিক সম্ভাবনার কথা। কেরলের কোঝিকোড়ে কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান? শুক্রবার রাত থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। ডিজিসিএ সূত্রে খবর, বিমানটি প্রথমে রানওয়ে 28 দিয়ে নামছিল, কিন্তু তখন কিছু সমস্যা হয় পাইলট বিমান নিয়ে ফের উড়ে যান।
কিছুক্ষণ পর রানওয়ে 10 দিয়ে নামেন পাইলট, আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে 500 ফুট ওপর থেকে নামার সময় বিমানের গতি হওয়া উচিত 140 নটিক্যাল মাইল প্রতি ঘন্টা। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কোঝিকোড়ে নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানের গতি তার থেকে বেশি ছিল। বিশেষজ্ঞরা বলছেন বিমান সাধারণত নামে হাওয়ার অনুকূলে। বিমানটি যখন প্রথমবার রানওয়ে 28 নামার চেষ্টা করে তখন হাওয়া ছিল প্রতিকূলে, কিন্তু পরে রানওয়ে 10 দিয়ে নামার সময় হাওয়া ছিল বিমানের অনুকূলে। হাওয়ার ধাক্কাতেই কি বিমানের গতি বেড়ে গিয়েছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ডিজিসিএ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যেখানে মাটি ছোঁয়ার কথা সেই টাচডাউন পয়েন্টে সেটি মাটি ছোঁয়নি। इनकी स्पेशल ट्रेनिंग की जाती है पायलट की, क्योंकि उसको कैसे अप्रोच करना है, कहां पर टच डाउन करना है। अगर उस वहां पे व्हाइट मार्कर लगे होते हैं, अगर मार्कर पे नहीं टच डाउन करेगा तो वो जहाज को उस रनवे के पहले रोक नहीं सके, सीधा खाई में गिरेगा। ऐसे रनवे पे लैंड करने के लिए स्पेशल स्पीड्स होती है, पायलट हैज टू मेंटेन दैट स्पीड। अगर उस स्पीड से ज्यादा पे लैंड करेगा तो जहाज टेबल टॉप पे रुकना बहुत मुश्किल हो जाएगा। বৃষ্টির জেরে রানওয়েতে জল দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে রানওয়েতে 12.7 মিলিমিটার পর্যন্ত জল দাঁড়িয়ে থাকলে বিমান এমন ভাবে নামাতে হয় যাতে তার টাচডাউনের পরই মাটি আঁকড়ে ধরে। একে পজিটিভ ল্যান্ডিং বলে। এতে যাত্রীদের ঝাঁকুনি লাগলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আর তা সম্ভব না হলে অ্যাকোয়া প্ল্যানিং করতে হয়, অর্থাৎ রানওয়েতে দাঁড়ানো জলের ওপর দিয়ে পিছলে পিছলে মাটিতে নামাতে হয় বিমান। কিন্তু সেক্ষেত্রে চরম বিপদের ঝুঁকি থাকে, যেমন শুক্রবার ঘটেছে কোঝিকোড়ে। ও ডেফিনেটলি টাচ ডাউন করেছে মাচ হায়ার স্পিড, অ্যান্ড অ্যাকোয়া প্ল্যানিং অ্যাভয়েড করার জন্য ল্যান্ড করতে হয় উইথ এ পজিটিভ টাচ ডাউন। ইউ আর নট সাপোজ টু অ্যাপ্লাই ব্রেক, ইউ আর সাপোজ টু অ্যাপ্লাই থ্রাস্ট রিভার্সার। ইঞ্জিনের থ্রাস্ট পিছন দিকে যায়, ওটাকে আমরা সামনে করে দিই। ও নিশ্চয়ই 3000, 4000 বা 5000 ফিটে টাচ করেছে, ম্যাঙ্গালোরে 5000-এ টাচ করেছিল। তাহলে দায় কার? বিশেষজ্ঞদের মতে রানওয়ের অবস্থা পাইলটকে জানান কন্ট্রোলার, তবে অবতরণের সিদ্ধান্ত সম্পূর্ণ পাইলটের। পাশাপাশি বিশেষজ্ঞরা আরো বলছেন 200 ফুট ওপর থেকে রানওয়ে দেখতে না পেলে কখনোই বিমান নামানো উচিত নয়। তাহলে কি পাইলটের সিদ্ধান্ত নিতেই কোথাও ভুল হয়েছিল? अभी जो एयर ट्रांसपोर्ट होता है स्टिल कंसिडर टू बी द सेफेस्ट मोड ऑफ ट्रांसपोर्ट। इसका कारण है कि यहाँ में हम लोग सबसे टॉप प्रायोरिटी देते हैं सेफ्टी को, वेदर इससे ग्राउंड इंफ्रास्ट्रक्चर हो या तो पायलट ट्रेनिंग हो या एटीसी ट्रेनिंग हो। रनवे एक जो यूज होता है दैट इज डिसाइडेड बाय द कंट्रोलर। तो उसमें क्या होता है, कई बार ड्यू टू वेरियस रीजन पायलट भी डिसाइड कर सकता है कि किस रनवे से वो लैंड करना चाहता है। उसके कई कारण होते हैं, कई बार विजिबिलिटी एक रनवे की अच्छी हो सकती है, और भी कई कारण हो सकते हैं जो पायलट डिसाइड करता है विच रनवे यू वांट टू कमेंस एंड अप्रोच। তবে চূড়ান্তভাবে এখন কিছুই বলা সম্ভব নয়। কি কারণে বিমান দুর্ঘটনা ঘটলো, কি করলে তা এড়ানো যেত, সবই স্পষ্ট হবে তদন্ত শেষের পর। সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। কেরলের কোঝিকোড়ে রানওয়ের জন্যই কি ভয়াবহ বিমান দুর্ঘটনা? ওই রানওয়ে বিমান ওঠানামার জন্য যে নিরাপদ নয় সেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল 9 বছর আগে। দাবি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তৈরি করা এয়ার সেফটি উপদেষ্টা কমিটির সদস্য মোহন রঙ্গনাথনের। কোঝিকোড়ে দুর্ঘটনার পর টুকরো টুকরো হয়ে যাওয়া এই বিমানের ছবি দেখে আটকে উঠছেন অনেকেই। সেই সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনা কি এড়ানো যেত না? এই প্রসঙ্গে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, কোঝিকোড় বিমানবন্দর যে বিমান ওঠানামার জন্য নিরাপদ নয় সেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল 9 বছর আগে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তৈরি করা এয়ার সেফটি উপদেষ্টা কমিটির সদস্য মোহন রঙ্গনাথনের দাবি, 9 বছর আগেই তিনি কোঝিকোড় বিমানবন্দর নিয়ে একটি রিপোর্ট জমা দেন, যেখানে বলা হয় বিমান ওঠানামার জন্য এই বিমানবন্দর নিরাপদ নয়। কেরলের 4টে বিমানবন্দরের মধ্যে কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে তুলনামূলক ছোট। এর আগেও বৃষ্টির কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই তথ্য সামনে আসার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, 9 বছরে তাহলে কি ব্যবস্থা নেওয়া হলো? এমন গুরুতর সতর্কবার্তা মেলার পরও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই বিমানবন্দরে কেন বিমান নামানো হলো? এটা কি জেনে বুঝে অসংখ্য মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া নয়? বিশেষজ্ঞদের মতে যে কোনো টেবল টপ বিমানবন্দরই বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় বা মালভূমির উপর অবস্থিত এ ধরনের বিমানবন্দরে রানওয়ের পরই থাকে খাদ। সেক্ষেত্রে অবতরণে সামান্য ভুল ত্রুটি হলেই বিমান খাদে পড়ার আশঙ্কা থাকে। 2010 সালে এমনই টেবল টপ ম্যাঙ্গালোর বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেদিন এয়ার ইন্ডিয়ার বোয়িং 737-800 বিমানটি দুবাই থেকে আসছিল 166 জন আরোহী নিয়ে। অবতরণের সময় বিমানটি পিছলে রানওয়ের বাইরে জঙ্গলে ঢুকে যায়।
ধাক্কা খেয়ে বিমানে আগুন ধরে যায়। বিমানের ভেতরেই পুড়ে মৃত্যু হয় 159 জনের। কেরলের কোঝিকোড বিমানবন্দরটিও টেবিল টপ, সেই সঙ্গে সেখানে অন্যান্য সমস্যাও ছিল বলে অভিযোগ। অনেকে বলছেন এত কিছুর পরও কেন সতর্ক হলো না কর্তৃপক্ষ? তাহলে তো এতগুলো মানুষকে এভাবে মরতে হতো না, এতগুলি পরিবারকে এভাবে যন্ত্রণার সঙ্গে লড়তে হতো না। এদিকে কেরলে বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে, তাই উদ্ধারকারীদের সেলফ কোয়ারেন্টাইনে গিয়ে পরীক্ষার নির্দেশ দিয়েছে কেরল সরকার। এবিপি আনন্দ। কেরলে বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। ওই বিমানেরই কেবিন ক্রু ছিলেন কোন্নগরের অভিক বিশ্বাস। যদিও বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি, রক্ষা করেছেন অনেক যাত্রীকেও। ছবিতে বিমান দুর্ঘটনার এমন দৃশ্য তো সকলেই দেখে থাকবেন, কিন্তু দুর্ঘটনার সময় বিমানে থাকার অভিজ্ঞতা যে কতটা বিভৎস তা হাড়ে হাড়ে টের পেয়েছেন হুগলির কোন্নগরের বাসিন্দা অভিক বিশ্বাস। শুক্রবার রাতে কেরলে কোঝিকোডে বিমানবন্দরে নামার সময় রানওয়েতে পিছলে খাদে গিয়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। সেই বিমানের কেবিন ক্রু ছিলেন কোন্নগরের অভিক বিশ্বাস। কপাল জোরে তিনি বেঁচে গিয়েছেন। শুক্রবার রাতে টেলিভিশনে বিমান দুর্ঘটনার খবর দেখছিলেন অভিকের বাবা মা, কিন্তু ছেলে যে ওই বিমানে রয়েছেন তা ঘুণাক্ষরেও জানতেন না তারা। পরে অভিকই মা বাবাকে ফোন করে সব জানান। শোনার পর শীত দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তাদের। ছেলে ফোন করেছিল, দুবাই থেকে ছেলে ফিরছিল 9টার পর, ঘটনা ঘটে যাওয়ার পর ছেলে সেভ হয়ে যাওয়ার পর বলে যাবে ভালো আছে এই পর্যন্ত, তোমরা কোনো টেনশন করো না। প্রায় 3 বছর আগে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু চাকরি পান অভিক, তবে এরকম ভয়াবহ অভিজ্ঞতা কখনো হয়নি। নিউজেই যা দেখে খবর পেয়েছি, আর আলাদা করে কিছু খবর পাইনি। যখন রেস্কিউ করেছে স্টাফেদের তারপর খবর। দ্বিতীয়বার যেন এরকম না হয়, সব সাবধান থাকে, ভালো থাকে সবাই, আরো জন্য কেয়ারফুলি সবকিছু করা হয়। ছেলে সুস্থ আছে সেই খবর পেয়েছেন মা বাবা, এখন সে কবে বাড়ি ফেরে সেই অপেক্ষায় রয়েছেন তারা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। মোদী মন্ত্রিসভায় ফের করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত অর্জুন রাম মেঘওয়াল সংক্রমিত সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। দ্বিতীয় পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ। চিকিৎসকদের পরামর্শে এইমসে ভর্তি। যাঁরা সংস্পর্শে এসেছেন তারা স্বাস্থ্য পরীক্ষা করান, নিজেই টুইট করে জানিয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সংক্রমিত সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। দ্বিতীয় পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে তিনি এইমসে ভর্তি হয়েছেন। যারা সংস্পর্শে এসেছেন তারা স্বাস্থ্য পরীক্ষা করান, নিজেই টুইট করে জানিয়েছেন অর্জুন রাম মেঘওয়াল।